মোবারক। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকবেনই না কেন? কারণ আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আপনারা খুব খুশি হবেন যে আপনাদের সবচেয়ে প্রিয় মুখগুলো আমাদের পাশে বসে আছে। আমার এই পাশে একজন একজন করে আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার পাশে আছে আমরিন, তারপর আছেন আমাদের সবার প্রিয় পুনম প্রিয়াম, তারপর আছে আমার সেই সবুজ সুন্দরী আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী পুতুল, এবং একদম ধাক করে যাকে দেখলে সবার মনে সেই আমাদের সবার প্রিয় মুখ নিপুণ। তো পুনম, মানেটা কি? এটা তো আমার করার কথা। দাঁড়াও, এটা তো আমার করার কথা। তুমি 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 একা, আমরা চারজন মেয়ে বসেছি, আর তুমি যে একা একা উপস্থাপনা করে ফেলে। আমি উপস্থাপিকা কোথায় বসেছি? তুমি তো উপস্থাপিকা, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে উপস্থাপিকা দুই উপস্থাপিকার মাঝখানে সে বসে উপস্থাপক হয়ে গেছে। সো আমাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এই সাহসগুলো সঞ্চয় হয়েছে, এই দুই পাশে শক্তি এসেছে আমার উপর ভর করেছে। আমি যখন ক্যামেরা অন হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বিপ্লব দা কিন্তু খুব সুন্দর উপস্থাপনা করে, উপস্থাপক হিসেবে উপস্থাপিকা দুর্দান্ত উপস্থাপনা করে। তুমি আমাকে বলো, আমরা একটা ফোন নিয়ে নিই যেটা পুতুল করে। আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে, বিপ্লব দা তুমি তো ফ্যাশন ডিজাইনার, প্রথমত তুমি একজন আর্টিস্ট, তুমি আর্ট করো, পেইন্টার, তারপর তুমি ফ্যাশন ডিজাইনার, তারপর তোমাকে আমরা পেলাম গান করছো, তারপরে পেলাম মডেলিং এ। হ্যাঁ, তো এখন আমি জানতে চাই, আমার পাশে একজন চিত্রনায়িকা আছে, হ্যাঁ, সুচিত্রা সুন্দরী, আমি যাকে বলি নিপুণ। হ্যাঁ, এখন তোমার কি ইচ্ছে আছে যে তুমি ফিল্মে হিরো টিরো হবে? হয় মানে নায়িকা আমাকে চয়েস করার কোনো অপশনই থাকবে না, আমি নায়িকা চয়েস করব। হ্যাঁ, মানে পুরো কাহিনী আমার দিকে থাকতে হবে, তখন একটা গল্প বানিয়ে আমরা মুভি করতেই পারবো। নিপুণ, তুমি কি মনে করো যে তোমার পাশে বিপ্লব সাহার মধ্যে একজন নায়ক যদি থাকে, সেই ছবি কি হিট করবে? হ্যাঁ, অবশ্যই করবে, কেন করবে না? হ্যাঁ, নিপুণ তার মনের মতো করে গল্প বানিয়ে আমাকে সাজিয়ে দিবে। বাট আমার মনে হয় ফ্যাশন সচেতন যারা আছে, লাইক আমরা অনেকে বলি না যে ফিল্মে আমরা কস্টিউমস ভালো দেখতে পারি না, ড্রেস ভালো দেখতে পারি না, বাট যেখানে উনি আছেন আমার মনে হয় এটা ফ্যাশনে ভরপুর একটা ছবি হবে, রাইট? নিপুণ, তোমার লেটেস্ট যে মানে মুভি ঈদে কি রিলিজ পেলো? ঈদে আমার ছবি আসেনি, আমি টিভির জন্য কাজ করলাম কিছু, তারপর টিভির জন্য আমি জাস্ট একটা কাজ এবার করলাম আমার বিজনেস রিলেটেড ব্যস্ততার জন্য। গ্র্যান্ড বাবা নামে একটা কাজ করলাম চ্যানেল আইয়ের জন্যই, ওটা সাজ্জাদ সুমন ডিরেক্টর। আর নাচের প্রোগ্রাম আমি অলওয়েজ করি, নাচের প্রোগ্রাম। তার সাথে তোমার যোগ হয়েছে তোমার বিউটি স্পা, ওটা সম্পর্কে একটু বলো। আমার স্পাটার নাম হলো টিউলিপ নেলসন স্পা। যাক, আমরা একটা কিন্তু ভালো জিনিস পাচ্ছি, তাই না? একটা বিউটি পার্লার পেলাম। আর ও যেহেতু এটার সাথে রিলেটেড, ও যতটা ক্লায়েন্টের দুঃখ কষ্ট বুঝবে, ও ইনিও তো একজন আছে আমার বাবা পাশে বসে। কি করেছো দিদি তুমি? আজকে কাদের নিয়ে আসছো? আমি বুঝলাম না কিছু। ইনিও তো একজন এক্সপার্ট। হ্যাঁ, আমরিন নাম জানো কি? আমরিন আ বিউটি লাউঞ্জ। হ্যাঁ, কিন্তু আমরা একেবারে সব সুন্দরী নারী উদ্যোক্তার মাল্টি ট্যালেন্টেড, রাইট? মানে অনেক গুণান্বিত। ওর তো মানে গুণের কোনো সীমা নাই। আমরিন সম্পর্কে বলতে গেলে এটা বলতে হবে যে সে লাখ সুন্দরী এক নাম্বার, তারপর সে উপস্থাপনা করে খুবই ভালো, তারপর মডেলিং করে। এইভাবে না বলে আমরা একটু বলি যে সে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মাশাআল্লাহ, সরস্বতীর যত গুণ আছে তার মধ্যে দেয়া আছে। অল দ্য টাইম সে খুবই প্রাণবন্ত, যখনই তাকে ফোন দেওয়া হবে সে খুবই একটা হাসি দিয়ে কথা বলবে, মানে খুব এত ব্যস্ত থাকে, তারপরে ওর হাসিটাই খুব মিষ্টি। পুতুল, আমাদের মধ্যে একজন কবি বসে আছেন, সুকণ্ঠী গায়িকা আমি বলি পুতুলকে, এবং সম্প্রতি তার বই প্রকাশ পেয়েছে। বইটির নাম হচ্ছে পুতুল কাব্য উপক্রমণিকা। তো আজকের অনুষ্ঠানের জন্য তুমি আমাদেরকে কিছু প্রেজেন্ট করবে, তোমার কবিতা বা কিছু? আজকের অনুষ্ঠানের জন্য আমি একটু চাওয়া ছিল, আচ্ছা আমরা কবিতা দিয়ে শুরু করি, গান দিয়ে শেষ করব, ঠিক আছে? ওকে, শোনাও একটা কবিতা। শোনাও। ঠিক আছে। লালবাতিতে যেমন আটকে যায় এই শহর, জমা হতে থাকে অসহিষ্ণু শত সহস্র যান, আমার মনেও তেমনি জমা হতে থাকে প্রশ্নের স্তূপ। ঘুরে ফিরেই মনে হয় ফিরে আসার আহ্বান কে জানিয়েছিল, কেন তাকে ফিরে আসতে হবে, ফিরে না এলে কী হবে, ফেরার আহ্বান জানানো মানুষটা কেমন আছে, সে কি আগের ঠিকানায় আছে? ভাবনাগুলো হয়ে যায় পথের ভিক্ষুকটার মাথার অবিশ্বাস্য জটের দলার মতো, যে জটটা দেখলে আমার জট নয়, বরং মনে হয় সবুজ গাছের কালো হয়ে যাওয়া ডাল, অথবা ঘাটে নোঙর করা কাদা লেগে কালো হয়ে যাওয়া মোটা দড়ি ওটা।
দুপুর গিয়ে সন্ধ্যার ভিতর মিলিয়ে যায়, ঠায় দাঁড়িয়ে থাকি। ভাবি একদল মানুষের ফিরে আসার আকুতির কথা, আর অন্য এক দলের ফিরে আসার আহ্বান প্রত্যাখ্যানের কথা। এক কথায় চমৎকার। কেমন লাগলো তোমাদের? অসাধারণ। পুতুলের ভিতরে যে আরেক পুতুল আছে আমি আজকে জানতে পারলাম, সত্যি খুব সুন্দর। পুতুল কিন্তু অনেক গুণর, উনি যিনি ডিজাইন করে নিজের কাপড়, তারপর শাড়ি বানায়, অনেক কিছু করে নিজে নিজে। হ্যাঁ, কবিতা লিখে, গান করে, গান লিখে, অনেক কিছু করে। আমরিন, তোমার কাছে যাই, তোমার সেই বিউটি পার্লারটা সম্পর্কে একটু বলে দাও। সো ইট ইজ আ বিউটি লাউঞ্জ, আমরিন আ বিউটি লাউঞ্জ। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বাংলাদেশ থেকে সব মেয়েগুলো লিখেছি, বাট আমি সিঙ্গাপুর থেকে কোর্স করে এসেছিলাম। মেকআপ ফর এভার, আমরা সবাই জানি রেনাউন্ড একটা ব্র্যান্ড। সো সেখান থেকে আমি 6 মাসের কোর্স করেছি অন মেকআপ। সো মাই পার্লার ইজ বেসিক্যালি বেসড অন মেকআপ, মেকআপের উপরে সব কিছু ডিপেন্ড করে। সো ইয়া। ঈদের স্মৃতি, ছোট্টবেলার স্মৃতি। ঈদের স্মৃতি ছোটবেলাটাই ভালো। ছোটবেলার ঈদটা মজা ছিল কেন, যে ছোটবেলায় আমরা নানুর বাড়িতে ঈদ করতে যেতাম, তাই কাপড় নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল, যে 3-4টা করে জামা কিনে রেখে দেওয়া, তারপর একটা লুকিয়ে রাখা, তারপর সালামি হলো নতুন টাকা, 10 টাকা 5 টাকা। ওই বয়সে আমি একটু জিজ্ঞেস করি, নায়িকা হওয়ার স্বপ্ন দেখতো যে ঈদে তার মুভি রিলিজ পাবে? একদমই না, তখন হলো 5-10 টাকা মানে অনেক হ্যাপি। ব্যাগের মধ্যে নিয়ে জাস্ট এবার সারাদিন এবার ঘুরে বেড়াও, ঘোরার পরে তারপর বাসায় আসো। আসলে ওই টাইমটা অনেক, আমার মনে এই অনুভূতিটা আমাদের সবারই মোটামুটি একই রকম। মানে ঈদের সময় ওই যে ওই টাকাটা, মানে ওটা আমাদের কাছে বিশাল একটা জিনিস ছিল, আর এখন ওই হাজার হাজার টাকার মধ্যেও কিন্তু ওই মজাটা খুঁজে পাওয়া যায় না। এখন সালামি দিবে কে? উল্টা সালামি দিয়ে বেড়াতে হয়। আচ্ছা, আমি আগে হতো কি যে সালাম করতাম এক হাতে, আরেক হাতে সালামি দাও, আর এখন হচ্ছে আমার উল্টা সবাইকে দিতে হচ্ছে। সো ইটস ফান। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে ঈদে হচ্ছে নতুন কাপড় পরার একটা মজা থাকতো, একটা ক্রেভিং থাকতো, ওয়েট করতাম আমরা, রাইট? আর এখন হচ্ছে কি ডেইলি তো নতুন কাপড় পরা হচ্ছে। সো এক্সাইটমেন্ট, ওই কি বলো, ওই মজাটা কাজ করে। বেশি আনন্দ মানুষ মনে হয় পায় না। আমার বাচ্চাও পায় না, আমি দেখি অনেক খেলনা আনলে ওই দুই একবার দেখে তারপর রেখে দেয়। আচ্ছা ঠিক আছে। কিন্তু এইবার ঈদে ফ্যাশন ডিজাইনার হিসেবে মানে তোমার কাজ কি ছিল? মানে এবার তুমি কি দিয়েছো আমাদেরকে লেটেস্ট ডিজাইনের মধ্যে? অলওয়েজ তো আমরা দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর ঈদ আসলে তো আমাদের কি বলবো, আমাদের যুদ্ধটা আরো বেশি মাত্রায় বেড়ে যায়। কারণ হচ্ছে পহেলা বৈশাখের যে আনন্দ স্বতঃস্ফূর্ত হয়ে আমরা কাজটা করি, ঈদ আসলে যেহেতু চারপাশ থেকে অনেক দেশের কাপড় এদেশে ঢুকে যায়, এবং অনেকেই এই ধরনের, মানে একটা প্রশ্ন আসলে আমার মনে হয় যে পহেলা বৈশাখকে আমাদের উৎসব মনে হয়, তাহলে ঈদকে আমাদের উৎসব না? মানে ঈদে আমাদেরকে বিদেশি সাজতে হয়। তো আমার একটা তো ভালো লাগছে যে আমরিন বললো তুমি শাড়ি পরে ঈদের প্রোগ্রামে বসবো, এবং খুব ভালো লাগছে যে শাড়ি পরা মানুষ কিন্তু কম দেখা যায় এখন। তো যেহেতু আমি শাড়ির প্রতি আমার অনেক দুর্বলতা আছে, দুর্বলতার জায়গা তুমি ভালো করেই জানো, শাড়ি নিয়ে প্রচুর কাজ করেছি এবং অলওয়েজ সারা বছরই কাজ করি। আর 3 পিসের প্রতি যেহেতু মানুষের আসক্তিটা বেড়ে যাচ্ছে, 3 পিস আর যেহেতু পুরো প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করি, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, এবং চেষ্টা করেছি যে আধুনিকতার সাথে যেন ঐতিহ্যটা আমাদের বজায় থাকে। যেটা মানে একদম পাখি ড্রেস বানাইতেই হবে জরুরি না, আমার মনে হয় যে আমাদের নিজস্ব কিছু ভাষা আছে। না, এবার আরেকটা ড্রেস আসছে, কি আমি নামটা ভুলে গেছি, রিসেন্টলি একটা কোনো মুভি রিলিজ করলো দীপিকা পাড়ুকোনের, বাজিরাও মাস্তানি। হঠাৎ করে আমি টিভিতে দেখি কি যে দিওয়ানি মাস্তানি ড্রেস, দিওয়ানি মাস্তানি ড্রেস। আমি চিন্তা করছি হ্যাঁ, এটা আসলে মানুষের বোধ, ওগুলি চেঞ্জ করতে হয়তো আমরা পারবো না, আমাদের সময় পার হয়ে যাবে, কিন্তু অনেক শক্তিশালী সৈনিকরা তৈরি হচ্ছে এদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যারা হয়তো 10-20 বছর পরে যে একটা চেঞ্জ অবশ্যই আনবে। আমি একটু অন্য প্রশ্ন করি, হ্যাঁ, একটা মজার প্রশ্ন করি। তোমরা তো সবাই সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়েছো, অল্প বিস্তর হলেও পড়েছো। তো তার উপন্যাসের মধ্যে একটি জায়গার নাম আছে, সেই জায়গাটার নাম হচ্ছে দিকশূন্যপুর। আসলে ওটা একটা গ্রাম, যে গ্রামের কোনো অস্তিত্ব নেই, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেখানে কোনো কিছু নিয়ে উচ্চবাচ্য নেই, পারিবারিক অশান্তি নেই, ঘৃণা নেই, যন্ত্রণা নেই, সেখানে কেউ মিথ্যাচারও করে না। এমন একটি গ্রামে যদি 1 খণ্ড জমি পেয়ে যাও, তোমরা কি করবে? কিনবে? আমি রাজি, অবশ্যই আমি রাজি। 1 খণ্ড জমি কয় কাঠা কয় বিঘা আমার সেটা আগে জানতে হবে। ওর যতটুকু আমি থাকতে পারলেই হলো, সেটাই আমি যেতে রাজি। আজকে পৃথিবীতে এরকম একটা জায়গা খুঁজে পাওয়াই দুষ্কর, অনেক এরকম জায়গা পেয়ে গেলে স্বর্গ বলা যেতেই হবে অবশ্যই। কোন ডেভেলপার নিশ্চয়ই আমাদের কি অবস্থা যাবে?
নিপুণ তো ওই জায়গার মডেল হয়ে যাবে, টিভিতে আমরা ওইটার বিজ্ঞাপন দেখতে পাবো যে এরকম নিশ্চিহ্ন সবুজ ভূমি আছে, আপনি আজই অ্যাপার্টমেন্ট কিনতে আসুন। না, তখন আর ওটা জিঙ্গেলটা দিবে পুতুল। আচ্ছা আমি একটু পুতুলকে জিজ্ঞেস করতে যে পুতুল এরকম একটা, যেহেতু নিজেই কবি, এরকম একটা স্পটের কথা যদি জানতে পারো যে তোমার কাছে অফার আসলো যে এটা একটা জিঙ্গেল করতে হবে, যেটা মডেল হচ্ছেন নিপুণ, তো সেই ক্ষেত্রে শুটটা দিয়ে একটু 2-1 লাইন বলো না। কারণ এগুলো ব্যবসায়িক কাজ তো, সুতরাং ভোক্তাকে আকর্ষণ করার একটা ব্যাপার আছে, ওটা আমার দ্বারা হবে না। আচ্ছা এবার বিপ্লবদার গান শুনতে হবে, কারণ হচ্ছে যে ওনার যে গানের রেকর্ডিং গুলো হচ্ছে ওগুলো শুধু ফেসবুকে দেখেই যাচ্ছি, শুনতে পাচ্ছি না। আজকের অনুষ্ঠানে একটুখানি আমরা শুনবো। তুমি কি গান করেছো? গানের গল্পটা আসলে কিছু না, ছোটবেলা থেকেই এইভাবে তুমি সবার জায়গা নিয়ে নিচ্ছ, নায়কের জায়গা নিয়ে নিচ্ছ, মডেলের জায়গা নিয়ে নিচ্ছ, এটা হতে পারে না। আমরা গান শুনতে চাই। এটা একদমই খেলার ছলাই বলে। এটা আসলে কি, আমি যখন মেন্টালি অনেক প্রেসারে থাকি তখন দেখা যায় আমি অনেক কিছুই করি, যেটা আসলে মনে হয় কি আমার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসলে আমি ফ্রেশ থাকবো। আর মানে ছোটবেলা থেকে ছবি আঁকার পরে যদি কোনো কিছুর প্রতি দুর্বলতা সেটা ছিল গান। এবং আমি বলবো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না। স্কুল পর্যন্ত ফ্রেন্ড সার্কেল, আমার বাসায় টিচার আসতো, কোচিং করতাম না। তখন দেখা যেত যে আমি গানের দোকান, তখন তো ওই যে রেকর্ডে এবং ক্যাসেট আসতে পরে হিন্দি গান এটা সেটা, আমার ম্যাক্সিমাম টাইমটা পাস করতো আমি গানের শোরুমগুলোতে। এবং আমার ইচ্ছা ছিল বড় হলে আমার একটা মিউজিকের দোকান থাকবে, কিন্তু কখনো গান শেখা হয়নি কেন, সারেগামা শিখতে হবে দেখে। ওটা বোরিং একটা জিনিস। এবং ছোটবেলা থেকেই দেখা যায় ক্লাস শেষে টিচার আমার গান গাইতে বলতে, মানে গানের সাথে আমার অনেক বড় সম্পর্ক আছে। এবং বয়স হওয়ার পর দেখা যাচ্ছে গানের মানুষদের সাথে অনেক বড় উঠা বসা। রাজন সাহা এখন খুব ভালো কাজ করছে এই প্রজন্মের, তুমি আমার সুরে একটা গান করবা। তখন কি গান, তার সাথে আমার সবসময় ফেসবুকে কথা, কোনো সামনাসামনি দেখা হয়নি। তখন বলে তুমি আমার বাসায় আসো, একটা পাহাড়ি মিউজিক আছে। আমি ঠিক আছে, পরে গেছি বাসায়, যাওয়ার পর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কারেন্ট চলে গেল, মিউজিক আর শুনতে পারছি না, 10:30 11টা বেজে গেছে। হঠাৎ কারেন্ট চলে আসছে, পরে বলে তুমি শুনো একটু ভয়েসটা দাও। তো দিলাম, দেওয়ার পরে বাহ, 2 দিন পর আমার গানটা পাঠালো। আমি এটা একটু মেয়ে ভয়েস দিলে ভালো হবে। তখন কনারে ফোন দিলাম, কনা এরকম একটা গান আসছে তুই শুনবি, বলে দাও ইনবক্সে, ফেসবুকে দিলাম, তারপরে দাদা আমি গাবো এটা। তখন কনা যে ওর ভয়েসটা দিল, এখন ডুয়েট একটা সং হলো, একটু শোনো। আনচান আনচান করে মন তোর লাগিয়া রে প্রিয়া, তোর লাগিয়া দিবানিশি দিবানিশি সহে না, তোর লাগিয়া রে প্রিয়া, তোর লাগিয়া। দুজন প্রেমিক প্রেমিকা হয়তো মাঠে প্রান্তরে বা পাহাড়ে ওদিকে চলতে চলতে এটা খুনসুটি করতে করতে গানটা গাওয়া। অলরেডি কিন্তু ফিল্মের দিকে চলে যাচ্ছে। আমার তো মনে হয় বিশ্বরোগ আর থাকবে না, আমার মনে হচ্ছে তাকে আমরা পাবো হিরো হিসেবে। তুমি কিছু বলো না, কিছু বলো। অবশ্যই গলা তো খুবই সুন্দর, মানে না বলে উপায় নেই। আমরা তো 4 জন নারী বসে আছি, একজন পুরুষ। হ্যাঁ, কথাটা হচ্ছে ঘটনা কি, কথাটা হচ্ছে বিয়ের মধ্যে কিন্তু মেয়েরা কাঁদে, ছেলেরা কিন্তু কাঁদে না। ছেলেরা কাঁদে না কেন সেটা তো বিপ্লবদা বলতে পারবে। জিজ্ঞেস করো তো, আমি তোমাকে দিয়ে প্রশ্নটা করাতে চাই। কেন কাঁদে না বলেন? আমরা তো সবাই কাঁদি বিয়ের সময়, হাউমাউ করে কাঁদি, তাই না? কারণ তোমরা ছেড়ে যাচ্ছ আর ও নিয়ে যাচ্ছে, তাই সে কাঁদবে না। একদমই না, তার কাদার কিছু নাই। অনেক হাজবেন্ডের তো কাঁদে আমি দেখেছি, কাঁদে। এখনকার বিয়ে আমি যতগুলো দিয়েছি বউরা যখন সবগুলোতে কাঁদতে থাকে না, হাজবেন্ডও দেখি চোখের জল পড়ে যায়। দেখে দেখে আরেকটা কারণ হতে হ্যাঁ, পারে, বলো। এখনকার ছেলেরা কাঁদে কারণ বউর খরচ সামলানো তো বিশাল জীবন শেষ। ওই দড়ি কষ্টে পড়লাম কাঁদে গলার মধ্যে নাকি? হ্যাঁ, ও কাঁদে ছেড়ে যাওয়ার ভয়, আর ও যে নিয়ে যাওয়ার ভয়, যে এরপরে তো লিস্টটা চলে আসবে। এবার আমি প্রত্যেকের কাছ থেকে একটা করে মিথ্যা কথা শুনতে চাই, একটা করে মিথ্যা কথা। হয়তো বা মাঝে মাঝে যেটা করতে হয়, যে আমার আবার মিথ্যা কথার প্রবলেম আছে, আমি যে মিথ্যা কথা বলি সেটা হয়ে যায় না, সেটা হয়ে যায় আমার লাইফে। ঘটেই যায়। মাঝে মাঝে কিছু লম্বা আলাপচারিতার ফোন আসে, তখন বলতে হয় যে আমি তো শুটিং এ আছি বা একটু ব্যস্ত আছি, পরে কল করছি, এটা একটা মিথ্যা কথা। ওকে, কেউ আমাকে খুব কষ্ট দিল, হয় না যে কাছের মানুষ খুব কষ্ট দিল বা একটু কিছু বললো যেটাতে আমার মন খারাপ হচ্ছে, তখন আমি খুব প্রিটেন্ড করি আচ্ছা ইটস ওকে, আমার কোনো গায়ে লাগলো না, আমার কোনো যায় আসে না। বাট যখন আমি এটা বলি না, আসলে আমি এতই কষ্ট পাচ্ছি যে আমি এটা দেখাচ্ছি যে আমি ড্যাম কেয়ার, আমার গায়ে লাগছে না, কিন্তু আমি তাকে মিথ্যা কথা বলছি, আমার উইকনেস দেখাতে চাই না। বেসিক্যালি আমার মিথ্যা কথাটা ওই ধরনের মিথ্যা কথা হয়, অরেলস কারো ক্ষতি বা দুষ্টুমি করে মিথ্যা কথা বলি না, সিরিয়াস লেভেলে নিজের উইকনেস ঢাকার জন্য মিথ্যা কথা বলি। আচ্ছা বিপ্লব দা, তোমার আমি ভালো আছি।
এটা হচ্ছে মানুষের সবচাইতে মিথ্যে কথা আমি বলবো। এক্স্যাক্টলি আমরা ভালো না থেকেও না অনেকবার অজস্রবার মনে প্রতিদিন বলি ভালো আছি। মানে ভালো না থাকার তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু হয় কি যে অনেক সময় নিজে নিজে ভাবি যে আসলে আমি খারাপ আছি বা আমার প্রবলেম তো ও কোনো সলিউশন দিতে পারবে না। তখন দেখা যায় কি মানুষ নিজের অজান্তেই কখন যে আমি ভালো আছি বলে সে নিজেও জানে না। ওই মানুষ কাতার আমি একজন মনে হয়। এবং অনেকবার মিথ্যা বলতে বলতে না এটা সত্যের মতোই শোনায়। সত্যের মতোই সুতরাং এটা একটা শোনায়। অভ্যস্ততা যে আমি ভালোই আছি। এটা ফেসবুকে হাই দাদা কেমন আছেন ভালো আছি বলে ফেলছি, মানে কেন বলছি মানে কোন অবস্থা হয়তো খুব একটা বাজে অবস্থার মধ্যে পার করছি ওই সময়টায়, অফিসে হয়তো কোনো ঝামেলার মধ্যে কিন্তু বলছি ভালো আছি। মানে এই যে একটা মিথ্যা কথা আমরা অলওয়েজ মানে আমরা সবাই বলি। নিপুণ ভক্ত বিড়ম্বনা, এখন তো তুমি মুভি করছো, যেহেতু মুভির জন্য অনেক ভক্ত আছে, বিড়ম্বনাটা যে ভক্তদের তো ভালোই লাগে যখন ওরা তোমাকে জানায় যে ভালো লাগছে। এটা লাস্টে কিছুদিন আগে আমি চিটাগাংয়ে গেলাম একটা শো করতে, আমরিন উনিও ছিল। আমরা আসলে যখন অলরেডি আমার কিউ চলে আসছে, কিন্তু আমি যখন হোটেল থেকে আসছি তখন রেডিসনের গেটটা, এই সাইডের গেটটা বন্ধ করে দিল। এখন আমি তো জানি না যে এই সাইডের গেট অলরেডি বন্ধ। যখন নামলাম বাইরে মনে হয় হাজারের মতো লোক, অনেক অডিয়েন্স বাইরে, কিন্তু ওরা অলরেডি গেট ক্লোজ। সেই লোকদের মধ্যে আমি নেমে গেছি এবং আমার লেহেঙ্গার যে ছিল ফিতা ওটা ছিঁড়ে গেছে। আচ্ছা, পিছনের একজন আমার লেহেঙ্গাকে চাপ দিয়ে ধরে রাখছে কারণ সে সেলফি উঠাচ্ছে। এই হলো বিড়ম্বনা। পুতুল আমি বই প্রকাশের সময় কিছু মজার ঘটনা বলি। যেমন বই মেলায় ছিলাম প্রতিদিনই, বই প্রকাশ হবার পরে প্রত্যেক দিনই স্টলে বসেছি, প্রিয় মুখের স্টলে। সেখানে এসে যেটা হয়েছে যে আমাকে যেহেতু গানের জন্য বেশি মানুষের কাছে আমি পরিচিত, বই কিনে সাথে সাথে বলছে আপু 2 লাইন গান গাইতে হবে এখন। বই মেলার মধ্যে আমি বই হাতে সে দাঁড়িয়ে আছে, মানে ব্ল্যাকমেল বলা চলে। কি করব সেখানে তা না হলে বই নিব না, তা না হলে বই নেব না, কারণ আপনার গান তো শুনেছি, আপনার বই তো নতুন, পড়তে হবে, তারপর আপনার ভক্ত হব, সুতরাং গানের যেহেতু ভক্ত তাহলে গান শোনাতে হবে। পরে শোনালাম, এরকম সারা দিন ধরে 2 লাইন 4 লাইন করে করে গান শোনাতে হয়েছে, আর বই বিক্রি হচ্ছে। এটা খুব মজা ছিল। আমরিন বলো। আচ্ছা, আমার তো হচ্ছে আমার বিপিএল এর সময়, সেটা হচ্ছে আমার খুব রেগুলার একজন ভক্ত আছে, থাকে না যে খুব রেগুলার কমেন্ট করছে, খুব ছবিতে লাইক করছে, কিছু কিছু মানুষ কিন্তু চোখে পড়ে তখন। তো চিটাগংয়ে ছিল আমাদের খেলা, তো আমাকে খুব নক করছে, আপু আমি চিটাগংয়ে, আপনি যে হোটেলে আছেন আমি হোটেলের সামনে আসবো বা আমি থাকবো। তো আমি পুরো লিটারালি আমি ইগনোর করে গেছি, বিকজ আমি এখন যদি এটা বলি এটা সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো আমি সুন্দর করে আমরা মাঠে যাবো, আমি নামলাম, নামার পরে না আমি দেখলাম যে একটা ছেলে গেটের হোটেলেও ঢুকেনি, সে বাইরে দাঁড়ান বসে রোদের মধ্যে। তো আই ওয়াজ লাইক আচ্ছা একটা ছেলে বসে, একটু চেনা চেনা লাগলো বা কিছু একটা। তো যাওয়ার পর না সে আমাকে দেখে লিটারালি এমনি এমনি হি ওয়াজ শেকিং, মানে ও যে কথা বলবে আর গলার ভয়েস কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা কাম ডাউন, ঠান্ডা হও আসো, ওকে আমি একটু জুস খাওয়ালাম, সেলফি তুলবে। বেচারা সেলফি তুলতে গিয়ে এমন কি শেক করছে, মোবাইল পড়ে গেছে, অ্যান্ড হিজ মোবাইল ওয়াজ নট ওয়ার্কিং। এখন সে সেলফিও তুলতে হবে, সে তার মোবাইলও নষ্ট হয়ে গেল, আমি এখন কি করবো? আমি আমার ফোন দিয়ে তারপর ছবিটা তুলে তাকে ইনবক্সে পাঠিয়ে দিলাম। অনেকে থাকে তো ভক্ত, এক্স্যাক্টলি, তো ওইটা আমার কাছে ছিল কি অনেক বড় একটা পাওয়া, যে একটা মানুষের কাছে যে আমি এত ইম্পর্টেন্ট, যাকে আমি চিনি না জানি না। এটা কিন্তু একটা মানে বিশাল আমি বিড়ম্বনা, আমি ভক্তদের ভালোবাসাকে বিড়ম্বনা ওই হিসেবে নেই না। আমার কাছে মনে হচ্ছে একটা মানুষ যদি আমার সাথে ছবি তোলার জন্য এরকমও করে, তাহলে আমার মনে হবে এটা একটা ভালোবাসা, কিন্তু বিকজ আমি তো করবো না কারোর জন্য এরকম, সে আমার জন্য করছে যাকে আমি পার্সোনালি চিনিও না। তো আমার কাছে মনে হয় ভক্ত বিড়ম্বনা বলে এই ওয়ার্ডটা আমার ডিকশনারিতে এক্সিস্ট করে না। আজকের এক্সপেরিয়েন্স বলি, আমার আসতে একটু দেরি হয়েছে, কেন ভক্ত বলবো না, মানুষের ভালোবাসা আমি বলবো। কারণ আমি চ্যানেলে, আমি কিন্তু রাস্তার ওই পারে নেমে গেছি জ্যামের কারণে, রাস্তা পার হয়ে চ্যানেলে এই পর্যন্ত পৌঁছাতে আমার হয়তো 7-8 জনের সাথে হাই হ্যালো করে আসতে হয়েছে। হাই দাদা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, মানে আমি তো কিছুই না আসলে। এখানে যারা বসে আছে তাদেরকে অলওয়েজ মানুষ স্ক্রিনে দেখে, আমার তো স্ক্রিনে দেখার কিছু, আমার পিছনের মানুষ। তো ওই জায়গাটা আমি তখন ভাবলাম যে পুনঃপ্রিয় যেগুলি ভালোবাসার কারণেও কিন্তু দেরি হচ্ছে আসতে, কারণ তাদের সাথে একটু হাসি দিয়ে কথা না বললেও কিন্তু হচ্ছে না। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ঈদের এই আনন্দ আড্ডা? আমরা গান শুনলাম, কবিতা শুনলাম, অনেক মজা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা ভাববো আমরা সত্যি সার্থক। আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। আমাদের অনুষ্ঠান শেষ করে দিব, তার আগে আমরা একটা গান করতে চাই। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগির তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীর ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগির